গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের ফিজিক্স ক্লাস শুরু হয়েছে। গৌতমবাবু ফিজিক্স ক্লাস নিচ্ছেন। আমি সৌরভ সুন্দর প্রধান, আমিও ফিজিক্স ক্লাস নেব তোমাদের। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে এইভাবেই শুরু করতে হচ্ছে। তো যতদূর আমি জানি আমাদের অনেক ছেলেই ভর্তি হয়েছে 11-এ। বাইরের কেউ থাকলে তাদের উদ্দেশ্যে বলি, আমার নাম সৌরভ সুন্দর প্রধান। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিয়ে চলছো। তো গৌতমবাবু ভেক্টরটা শুরু করেছেন। আমি তার আগের একটা ছোট্ট চ্যাপ্টার স্মৃতিবিজ্ঞান, কাইনেমেটিক্স বলে যেটা আছে, সেই কাইনেমেটিক্সটা কিছুটা শুরু করার চেষ্টা করব। তো এখন তোমরা কিছু যদি শুরুর দিকে কথা বলি, তো এখন আজকে ধরো ইন্ট্রোডাক্টরি ক্লাস, তাহলে প্রথমে শুরুর দিকের কিছু কথা আমাদের বলা দরকার। দেখো, একটা জিনিস, বিজ্ঞান কথাটার যদি আমরা অর্থ করি, সেটা বিশেষ জ্ঞান। তো বিশেষ জ্ঞান আমরা শুধু কি আমাদের উদ্দেশ্যটা কি থাকবে, যে শুধুই একটা চাকরি বাকরি, ভালো রেজাল্ট, এইটুকু নয়। কিন্তু দেখো, আমাদের মানব জন্মের যদি উদ্দেশ্য বলা হয়, তাহলে এটা অনেক বড় একটা অন্য ধরনের ক্লাস হয়ে যাবে। সেটা পরে তোমাদের সঙ্গে যখন দেখা হবে তখন করব। তো আমরা বিজ্ঞানকে আমাদের নিজের জীবনে কিভাবে ভালোভাবে লাগাতে পারি, আমরা নিজেরা বিজ্ঞান থেকে কিভাবে আরও উন্নত হতে পারি, বিজ্ঞান মনস্ক চিন্তাভাবনা থেকে সমাজকে আরও কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের পারিপার্শ্বিক মানুষগুলোকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেগুলোও ভাবতে হবে। তারপর আরও একটা কী করতে পারি, তারপর আমার নিজের ইমাজিনেশান, আমার ভাবনা চিন্তাকে যদি বিজ্ঞানের কোনো কাজে লাগাতে পারি, নতুন কিছু আবিষ্কার করতে পারি, সেই দিকে করতে হবে। তাহলে এই ইমাজিনেশান, এই কথাটা একটা বিশাল ব্যাপার। তো এইটাকে তোমাকে ইমাজিনেশান যে জিনিসটা, সেটাকে করার জন্য কিন্তু এর জন্য অনুশীলন দরকার। এর জন্য তোমাকে নিজস্ব চিন্তাভাবনা করতে হবে। তুমি যখন বসে আছো, যখন কোনো কিছু জিনিস জানছো, তোমার মনে প্রশ্ন আরও তৈরি করতে হবে। এটা কেন হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ, হতে পারে সব সময় সব প্রশ্নের উত্তর তুমি জানো না, সেটা অন্য কারুর কাছে যে বেশি জানে তার কাছে হাস্যাস্পদ হতেও পারে। তো কী হয়েছে, তাতে তোমার কিছু না। তুমি জানো না, তুমি জানতে চাও, সেটাই প্রশ্ন। সেটা কতটা ভালো মানের প্রশ্ন, কতটা খারাপ মানের প্রশ্ন, তাতে কোনো কিছু যায় আসে না। তাহলে এইভাবে আমাদের বিজ্ঞানকে কিন্তু পড়তে হবে, যে আমরা শুধু নাম্বার পাবো সেটা নয়, আমরা কেন জানছি, কিভাবে জানছি। জানো তো ছেলেরা, একটা কথা তোমরা ভাবো, যখন নিউটন যখন আবিষ্কার করেছিলেন মহাকর্ষ সূত্র, এই পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে সব কিছুকে আকর্ষণ করছে, তো এই কথাটা এখন তোমাদের যদি বলে, এটা আর এমন কি কথা নেই, আমরা তো জানি, ওইটাকেই তো বলা হচ্ছে অভিকর্ষ বল। কিন্তু উনি যখন প্রথম এই ভাবনাটা ভাবলেন, তখন ভাবো তো কী অবস্থা। আলো যে একটা কণা, আবার একটা তরঙ্গ, আলোর দ্বৈত ধর্ম আছে। যখন এইসব নিয়ে কাজ করা হচ্ছে, তখন যে আইনস্টাইন প্রথমের দিকে এইসব ভাবনাটা ভেবেছিলেন, যে ফটো ইলেকট্রিক এফেক্টটা দেখেছিলেন, আলো কণা হতে পারে, আবার আলো তরঙ্গ হতে পারে, তখন যে এই যে ভাবনাটা ভেবেছিলেন, তখনকার দিনে এই ভাবনাটা ভাবাটা কতটা কষ্টকর ছিল। তাহলে যে কোনো জিনিস শুরুটা অনেক কষ্টকর, ভাবনাটা সে যতই ক্ষুদ্র ভাবনা হোক, যতই সিম্পল ভাবনা হোক, কিন্তু তার শুরুটা খুব মারাত্মক। তাহলে সেই শুরুর যে জিনিসগুলো, সেইটা কিন্তু সব কিছু ছোট্ট থেকেই শুরু হয়েছে। তাহলে তুমি ভেবো না যে তোমার কোনো ছোট ভাবনা চিন্তা থেকে বড় কিছুর উদ্ভব হতে পারবে না, সেটা কোনো দিন ভেবো না।
হ্যাঁ, তোমার চিন্তাভাবনা বিজ্ঞান মনস্ক হতে হবে। তাহলে এইভাবে শুরু করো, এইভাবে কিন্তু বিজ্ঞান পড়া, তোমরা সবাই সায়েন্স পড়তে এসছো, বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো তোমরা ধীরে ধীরে পড়বে, তাহলে তোমরা সেইগুলো পড়াটা শুরু করো, সেইভাবে শুরু করো। শুধু শুধু নিজেদের সময় নষ্ট করার অন্য কোনো অর্থ হয় না। তোমরা নিজেদের যে টেক্সট বই, তোমাদের টেক্সট বইগুলো এখন যথেষ্ট ভালো, সেই টেক্সট বইগুলো পড়াশুনো করো। পড়াশুনো করে যেখানে অসুবিধা হবে সেখানে আমাদেরকে জিজ্ঞাসা করো, আমাদের সাহায্য নাও। আমাদেরকে তো ওই জন্যই অ্যাপয়েন্টেড করা, তো আমাদের সাহায্য নিয়ে তোমরা এগিয়ে চলো, এটাই চাইবো। তো চলো, আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে বলবিজ্ঞান বা মেকানিক্সের একটা পার্ট, সেটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেমেটিক্স কথাটার যদি আমরা যদি বাংলা করি তাহলে এটাকে বলা হয় স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান, স্মৃতি নয়, স্মৃতিবিজ্ঞান। তো বলবিজ্ঞানকে এখন দেখো, বলবিজ্ঞান, বলের কথা পড়েছো তোমরা, আরও পড়বে, নিউটনের গতিসূত্র যখন পড়বে তখন বলের কথা পড়বে। তাতে বলবিজ্ঞান, বলকে নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বলবিজ্ঞান। তো সেই বলবিজ্ঞানের যে দুটো শাখা আছে, একটা হচ্ছে ডাইনামিক্স, একটা হচ্ছে স্ট্যাটিক্স। একটা হচ্ছে গতিবিজ্ঞান, একটা হচ্ছে স্থিতিবিজ্ঞান। এই গতিবিজ্ঞানের আবার দুটো শাখা। গতিবিজ্ঞানের দুটো শাখার মধ্যে একটা হচ্ছে স্মৃতিবিজ্ঞান, কাইনেমেটিক্স, আর একটা হচ্ছে কাইনেটিক্স। তো এই কাইনেটিক্সের প্রথমে পড়তে গেলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বস্তু আর কণা। এখন দেখো, একটা বস্তু কাকে বলছে? একটা বস্তু যাকে বলছে, বস্তু তাকেই বলা হচ্ছে যার কোনো কী আছে, একটা নির্দিষ্ট আকার আয়তন আছে, তাকেই বলা হচ্ছে বস্তু। আকার বা আয়তন আছে তাকে বলা হচ্ছে বস্তু। তাহলে আকার বা আয়তন থাকলে সেটা দ্বিমাত্রিক নির্দেশতন্ত্র বা ত্রিমাত্রিক নির্দেশতন্ত্র বা বহুমাত্রিক নির্দেশতন্ত্র। নির্দেশতন্ত্র কী সেটা আমরা একটু পরে আসছি, সেটা দিয়ে আমরা সেটাকে বোঝাতে হবে। তাহলে বস্তু মানে যার একটা নির্দিষ্ট আকার বা আয়তন আছে তাকে বলা হচ্ছে বস্তু। আর কণা কি? কণা হচ্ছে যার নিজস্ব একটা ভর আছে কিন্তু আয়তন নেই, আয়তন নেই। তাহলে মোট যে ভর সেটা কোথায় আছে না, একটা নির্দিষ্ট পয়েন্টে সঞ্চিত আছে, মানে সঞ্চিত ঠিক বলা নয়, নির্দিষ্ট পয়েন্টে আছে, এইটুকু আমরা ধরে নিতে পারি। তো এখন তোমরা বলো যে তাহলে বস্তু আর কণার মধ্যে কি পার্থক্য হলো? না, বস্তুর তাহলে একটা নির্দিষ্ট আকারও ছিল, আয়তন ছিল, আর এর কিন্তু কোনো আয়তন নেই, এর ভরটা একটা নির্দিষ্ট জায়গায় কেন্দ্রীভূত আছে। তো তাহলে আমরা বলতে পারি যে অনেকগুলো কণা নিয়ে একটা বস্তু তৈরি হয়েছে, অনেকগুলো কণা নিয়ে একটা বস্তু তৈরি হয়েছে। তাহলে যখন আমরা বললি যে একটা বস্তুর মধ্যে তাহলে যে কোনো দুটো কণা আমরা নিলাম, সেই দুটো কণার মধ্যেকার যে ডিস্টেন্স তা সময়ের সঙ্গে সঙ্গে একদম স্থির আছে, তখন সেই বস্তুটাকে আমরা বলবো দৃঢ় বস্তু, কারণ ওটা চেঞ্জ হচ্ছে না। কিন্তু দেখো, লিকুইড যেসব যদি নাও, তার যদি দুটো কণা তোমরা ভাবো, সেই দুটো কণা কিন্তু তাদের মধ্যেকার যে ডিস্টেন্স সেটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতে পারে। তাহলে এইটাকে বলা হচ্ছে দৃঢ় বস্তু। এরপর তোমরা যেটা ট্রেনে পড়েছিল সেই অংশ একটুখানি ঝালিয়ে নেব জাস্ট, যে স্থিতি আর গতি কাকে বলা হয়। স্থিতি মানে স্থির, বুঝতেই পারছো, আর গতি মানে গতিশীল। স্থিতি ও গতি। এখন বলো যে তাহলে চরম স্থিতি বা চরম গতি বলে কিছু হয় না, সেটা আমরা আগেই জেনেছিলাম। কেন না, পৃথিবী নিজেই ঘূর্ণায়মান, অতএব পৃথিবীর উপরে যে বস্তু আছে তারা সবাই ঘুরছে। তাহলে স্থিতি বা গতি সব কিছুই আপেক্ষিক, এই ধরনের একটা কথাবার্তা আমরা টেনে পড়েছিলাম। তো সেটা একদমই ঠিক কথা। তাহলে আমরা যদি বলি ধরো, তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা গতি কোনটা স্থিতি? সবই তো তুমি বলছো যে আপেক্ষিক। তাহলে একটা বাস চলে যাচ্ছে, সেটাও আমি বলবো সেটা কি স্থির বস্তু, সেটা গতি নয়? হ্যাঁ, বাস চলে যাচ্ছে, বাসের মধ্যে যে দুজন আছে তারা পরস্পরকে স্থির দেখছে, কিন্তু বাসের বাইরে যারা দাঁড়িয়ে আছে, তুমি একটা রাস্তার পাশে দাঁড়িয়ে আছো, সেখান থেকে তুমি বাসটাকে দেখছো যে বাসটা চলে যাচ্ছে, তাহলে তোমার সাপেক্ষে তো বাসটা গতিশীল। কিন্তু বাসের মধ্যে থাকা একে অপরের দুজন যখন সিটে বসে আছে, একটা সিটে একজন ড্রাইভার, ধরো ড্রাইভারের সিটে ড্রাইভার আছেন, তার পেছনে তুমি আছো, তুমি ড্রাইভারকে স্থির দেখছো, ড্রাইভার তোমাকে স্থির দেখছে। কেন?
না, দুজনেই বাসে আছো, কিন্তু বাসের বাইরে যে আছে সে কিন্তু বাসটাকে গতিশীল দেখছে, বা বাসের মধ্যে থাকা তোমাকে বা ড্রাইভারকে দুজনকেই গতিশীল দেখছে। তাহলে এইখানে একটা ব্যাপার চলে আসছে যে নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম। নির্দেশতন্ত্র তাহলে কি না, আমি একটা জিনিসকে মাপছি, তুমি বাসের গতিটাকে মাপছো, তুমি কোথা থেকে মাপছো সেইটা ম্যাটার করছে, সেইটাকে বলা হচ্ছে রেফারেন্স ফ্রেম। নির্দেশতন্ত্রটা গুরুত্বপূর্ণ, মানে তুমি একটা জিনিসকে মাপবে যখন, তার একটা রেফারেন্স ফ্রেম তৈরি করতে হবে। যেমন আমরা ইউনিটগুলো শিখেছি, যেমন ধরো আমি যখন ওজন মাপি, আয়তন মাপি বা দূরত্ব মাপি, সবগুলো কি একই ইউনিটে মাপি না, আমি একটা রেফারেন্স ফ্রেম করেছি যে এইটুকু ডিস্টেন্সটা একটা মিটার, এই ডিস্টেন্সটা সেন্টিমিটার, এতটা ওজন, যেটা আমরা বাটখারা নিই, এতটা ওজন হচ্ছে কিলোগ্রাম। হ্যাঁ, তো এইভাবে এইগুলোকে বলা হচ্ছে রেফারেন্স। সেই রকম আমি একটা রেফারেন্স ফ্রেম তৈরি করলাম, যে রেফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমি দেখব যে ওটা কতটা জোরে যাচ্ছে, আসতে যাচ্ছে, স্থির আছে কি পরিবর্তিত হচ্ছে, সেটা তখন দেখব। তাহলে এইটাকে বলা হচ্ছে নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্রটা ফিজিক্সে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই নির্দেশতন্ত্র ক ধরনের আছে না, আমরা একটা খুবই জানি যে একটা কার্টেসীয় নির্দেশতন্ত্র আছে। কার্টেসীয় নির্দেশতন্ত্র কাকে বলা হয় না, আমরা যেটা তোমরা ত্রিকোণ এতে পড়েছো অঙ্কে, কার্টেসিয়ান যে কোঅর্ডিনেট যেটা পড়েছো সেটা কীরকম না, সাধারণত তোমরা 2 ডাইমেনশান পড়েছো, এটা 1 ডাইমেনশানও হয়, আবার 3 ডাইমেনশানও হয়। তাহলে এক্স ওয়াই জি এই 3টে অক্ষর সাপেক্ষে আমি যখন কোনো একটা জিনিসকে বর্ণনা করছি, তখন যে নির্দেশতন্ত্র তাকে আমরা বলছি কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। এটা 1 ডাইমেনশনাল হয়, মানে শুধু এক্স অক্ষ বরাবর একটা পিঁপড়ে চলে যাচ্ছে, আমি বলতে পারি পিঁপড়েটা এইটা মূল বিন্দু, এইটাকে বলা হয় মূল বিন্দু, এটা হচ্ছে 0 0 0 একে বলা হয়। তো এর সাপেক্ষে পিঁপড়েটার অবস্থান আমি যে কোনো একটা অ্যাক্সিস বরাবর বলতে পারি। তাহলে পিঁপড়েটা ধরো এই অ্যাক্সিস বরাবর এত দূর গেছে, তাহলে এইখানে আমি বলতে পারি যে এটা 3 ইউনিট, এক্স অ্যাক্সিস বরাবর 3 ইউনিট। কিন্তু পিঁপড়েটা যদি ধরো এক্স আর ওয়াই এই দুটো অক্ষের উপর এই রকম কোনো বিন্দুতে যায়, তখন আমি কি বলবো না, এক্স অক্ষ বরাবর এইরকম এসছে, এক্স অক্ষ বরাবর 3 ইউনিট এসছে, ওয়াই অক্ষ বরাবর 2 ইউনিট এসছে, তখন এটাকে আমি বলে দিলাম 3 আর 2। কিন্তু পিঁপড়েটা আবার দ্বিমাত্রিক ছেড়ে ত্রিমাত্রিক, পিঁপড়ে নেই, এবার একটা মশা উঠছে, মশাটার অবস্থান কি করে বোঝাবো, তখন আমাদের ত্রিমাত্রিক নির্দেশতন্ত্রের প্রয়োজন হবে। তখন আমরা এক্স অক্ষ থেকে কতটা, ওয়াই অক্ষ থেকে কতটা, এক্স অক্ষের একটা যে পারপেন্ডিকুলার যে পজিশান, সেই পজিশান সেখান থেকে আবার আমরা জেড অক্ষ থেকে কতটা সেটা আমরা নির্ণয় করতে পারবো। তখন তার যে এটা নির্ণয় হবে সেটা হয়ে যাবে এক্স ওয়াই জে। বুঝতে পারলে? তাহলে এই ধরনের যে নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রকে আমরা বলছি কার্টেসিয়ান নির্দেশতন্ত্র। তাহলে কার্টেসিয়ান নির্দেশতন্ত্র যেটা সেটা আমরা পড়লাম। এরপর আরেক ধরনের নির্দেশতন্ত্রের কথা আমরা পড়ব, সেটা হচ্ছে পোলার নির্দেশতন্ত্র। এটা তোমরা হয়তো পড়েছো, তাও আমি তোমাদের একবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। পোলার রেফারেন্স ফ্রেম ওটা কেমন না, এক্স ওয়াই জেড এই ধরনের 3টে আমরা নির্দেশতন্ত্র নেব, এক্স ওয়াই জেড। এবার একটা পজিশন আর, এই আর পজিশনটার যে এটাকে আমরা যদি বলি এক্স, এইটাকে বলবো ওয়াই, এইটাকে বলবো জেড।
এখন এইটা পি বিন্দু যেটা আছে, এই যে পি বিন্দু, এইটা ধরো পি বিন্দু, এই পি বিন্দুটা জেড অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে এইটাকে আমরা বলবো থিটা। এবার এই আর কোণাটার যদি আমি পারপেন্ডিকুলার একটা ছায়ার মতো ধরে নিই, যেটা এক্স আর ওয়াই প্লেনে আমি যদি একটা ধরি, তার সুপারপজিশন, সেইটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে, মানে এই যে ধরো এই পি বিন্দুটার এই এক্স অক্ষের সঙ্গে যে কোণটা করেছে তাকে আমরা বলবো, আরেকটা নাম দিই ফাই। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো আর, মানে মূল বিন্দু থেকে পি পর্যন্ত যে ডিস্টেন্সটাকে সেইটাকে বলবো আর। তাহলে সহজেই আমরা কি লিখতে পারি? সহজেই আমরা লিখতে পারি জেড ইকুয়াল টু আর কস থিটা। এবার এক্স ইকাল টু কী লিখব? তাহলে এই যে লাইনটা, মানে আমি নামটা দিয়ে দিই ও কিউ, ধরো ও কিউটা কি না, ও কিউ হচ্ছে ও কিউ ইকুয়াল টু আর সাইন থিটা। এইবার তাহলে এক্স অক্ষ বরাবর যে উপাংশ সেটা আমাকে বের করতে হবে। এক্স অক্ষ বরাবর তাহলে কি হবে না, এক্স ইকুয়াল টু তাহলে কি হয়ে যাবে, এক্স ইকুয়াল টু ও কিউ যেটা আছে, ও কিউ মানে হচ্ছে আর সাইন থিটা, আর সাইন থিটা কস ফাই, আর সাইন থিটা কস ফাই। আর ওয়াই ইকুয়াল টু কী হয়ে যাবে, ওয়াই ইকুয়াল টু ও কিউ মানে আর সাইন থিটা তো আছেই, আর সাইন থিটা, আর সাইন থিটা ইন্টু সাইন ফাই, আর সাইন থিটা সাইন ফাই। তাহলে পোলার কোঅর্ডিনেটে জেড ইকুয়াল টু আর কস থিটা, মানে এইটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সঙ্গে পোলার কোঅর্ডিনেটের একটা আমি রিলেশন এস্টাবলিশ করার চেষ্টা করছি, যেটা জেড ইকুয়াল টু আর কস থিটা, এক্স ইকুয়াল টু তাহলে কী পেয়ে গেলাম আর সাইন থিটা কস ফাই, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই। এইবার তোমরা নিজেরা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমরা দেখবে যে এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তোমরা একটা রিলেশন পেয়ে যাবে। স্কোয়ার তোমরা একটা রিলেশন পেয়ে যাবে। এগুলো একটু নিজেরা করার চেষ্টা করবে, দিলে দেখবে তোমরা এই ফাইয়ের মানটাও বের করতে পারছো, থিটার মানও বের করতে পারবে, সবগুলো তোমরা নিজেরা বের করে নিতে পারবে। তো এই রকম পরিস্থিতিতে নিজেদেরকে একটু করে নিতে হবে। তাহলে এইটাকে বলা হলো যে পোলার কোঅর্ডিনেট। আরেকটা কোঅর্ডিনেট আছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট, সেটাও তোমরা একটু পড়ে নিও একই রকমভাবে। তো এগুলো আমি আর এক্সট্রা কিছু বলছি না। এরপরে আমরা যেটা চলে যাব যে ডিফারেন্ট কাইন্ড অফ মোশান, কত রকমের মোশান আছে। সাধারণত দু রকমের মোশান আছে, একটা কি আছে না চলন গতি, আর একটা হচ্ছে কি ঘূর্ণন গতি বা আবর্তন গতি। তো চলন গতি আবার ক রকমের হতে পারে। চলন গতি মানে একটা জিনিস চলছে, একটা জিনিস চলছে, এবার কতটা চলছে না একই সময়ের ব্যবধানে যদি একই দূরত্ব অতিক্রম করে তখন তাকে আমরা বলবো সরল চলন গতি। আবার যদি একটা ধরো জিনিস চলছে যেটা বক্রভাবে যাচ্ছে, মানে ঘুরে 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 যাচ্ছে, তখন একই সময়ের ব্যবধানে তো একই দূরত্ব অতিক্রম করছে না, বা তাদের যদি আমরা যে পয়েন্টগুলো নিই পয়েন্টগুলো তো আলাদা আলাদা, তখন তাকে আমরা বলবো বক্রচলন গতি। আর আবর্তন গতি কাকে বলবো? আবর্তন গতি মানে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে যখন জিনিসটা ঘুরছে তখন তাকে বলা হবে আবর্তন গতি। আবর্তন গতি দু রকমের, একটা হচ্ছে আবার রোটেশন,
আরেকটা হচ্ছে রিভলিউশন, একটা হচ্ছে রোটেশন আর একটা হচ্ছে রিভলিউশন। এখন রোটেশন আর রিভলিউশনের মধ্যে যে পার্থক্য সেটা কি না, রোটেশন যাকে বলা হচ্ছে, ধরো রোটেশন আর একটা রিভলিউশন, মানে যদি আমরা ভালোভাবে বলি যে সার্কুলার মোশন আর একটা হচ্ছে স্পিন মোশন, তাহলে সেটা কীরকম না, সেটা ধরো সার্কুলার মোশনটা আমরা কাকে বলবো, সার্কুলার মোশনটা হচ্ছে এই যে আমাদের পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, পৃথিবী, ধরো এইটা হচ্ছে সান, এইরকম একটা অ্যাক্সিস বরাবর পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর এই যে গতিটা, এইটাকে বলা হচ্ছে সার্কুলার মোশন। রেভলিউশন এটাকে বলা হয়। আর রোটেশনটা কি না, পৃথিবী তার নিজের অক্ষের চারিদিকেও তো ঘুরছে, সেই নিজের অক্ষের চারিদিকে ঘোরাটাকে বলা হচ্ছে স্পিন মোশন বা রোটেশনও এটাকে বলা হয়। একটা লাট্টু ধরো, তোমরা যখন লাট্টু যখন ঘোরাও, লাট্টুটা নিজের অক্ষের চারদিকে, নিজের একটা অ্যাক্সিস আছে, সেই অ্যাক্সিসের চারদিকে ঘুরতে ঘুরতে আবার দেখবে কিছুটা ঘুরে আসছে। তাহলে এই দু ধরনের বৃত্তীয় গতি, দু ধরনের ঘূর্ণন গতি আছে, বোঝাতে পারলাম? এই দু ধরনের আবর্তন গতি আছে। তাহলে চলন গতির সঙ্গে আবর্তন গতির যদি আমরা তুলনা করি, তাহলে দেখব যে আবর্তন গতিতে সবসময় কী হচ্ছে, তার অভিমুখটা পরিবর্তিত হচ্ছে। মানে ধরো আমরা যখন ঘূর্ণন গতিতে অভিমুখ সবসময় কোন বরাবর, সবসময় স্পর্শক বরাবর, সবসময় যে কোনো স্পর্শক বরাবর তার অভিমুখটা, মানে অলওয়েজ চেঞ্জিং ডিরেকশন। যদি ভেক্টর আমরা নিই, ডিরেকশনটা অলওয়েজ চেঞ্জিং। তোমরা ভেক্টর পড়ছো, এখন ধীরে ধীরে জানবে। তাহলে অলওয়েজ চেঞ্জিং। কিন্তু চলন গতিতে একটা নির্দিষ্ট দিক বরাবর আমি দেখলাম যে পূর্ব দিক বরাবর ও যাচ্ছে, তাহলে সবসময় একটা নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছে। আবার অনেক গতি আছে মিশ্র গতি, মানে চলন গতিও আছে, ঘূর্ণন গতিও আছে, সেই ধরনের বলা হচ্ছে মিশ্রণ গতি। যেমন ধরো সাইকেলের চাকার গতি, রোলারের গতি, মানে ওরা একটা নির্দিষ্ট দিকেও যাচ্ছে, আবার ওটা ঘুরতেও যাচ্ছে। এই ধরনের গতিকে বলা হচ্ছে মানে মিশ্র গতি। আচ্ছা, চলন গতি আর মিশ্র গতির, আবর্তন গতির আমি পার্থক্য বলছিলাম। পার্থক্যটা একটা মেন যে পার্থক্য, সেটা তোমরা একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে আমি একটা বস্তুকে চলন গতিতে নিয়ে যাচ্ছি। তাহলে চলন গতিতে নিয়ে গেলে দেখো বস্তুটা পুরোপুরি যাচ্ছে ওই গতিতে, তাহলে ওই বস্তুতে অবস্থিত যে কোনো পার্টিকেলের, যে কোনো কণার ভেলোসিটি বা গতিবেগ যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে সেটা কি হবে, সেটা হবে সেম। কিন্তু ঘূর্ণন গতিতে ওটা সেম নয়। ঘূর্ণন গতি সর্বদা একটা অক্ষ বরাবর হয়। এবার অক্ষ থেকে বস্তু কিছুটা বিস্তৃত আছে, তাহলে সেই অক্ষ থেকে যে বিস্তৃত যে বস্তুটা আছে, সেই বস্তুটার পজিশনের উপর ওর গতিটা নির্ভর করে। অক্ষ থেকে দূরত্বটা যত বাড়ে বা যত কমে, সেই অনুযায়ী গতিটা পরিবর্তিত হয়। যত আমি পরিধির দিকে যাব, মানে বাইরের দিকে যাব, মানে অক্ষ থেকে যতটা দূরে যাব, তার গতিটা তত কী হবে, বেড়ে যাবে। আর অক্ষের কাছে এসে গতিটা কমে যাবে, একদম অক্ষতে গতিটা কমে যাবে। তাহলে এই হলো চলন গতি ঘূর্ণন গতির মোটামুটি পার্থক্য। এরপর যেটা গতি বর্ণনার জন্য যে দুটো ট্রিক্সের প্রয়োজন হয়, সমাকল আর অবকলন, এগুলো তোমরা অঙ্কে ভালো করে পড়বে, মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, এগুলো অঙ্কে ভালো করে পড়বে। এগুলো কিছুটা অঙ্কটা পড়ে নিলে তখন আমাদের বলতে সুবিধা হবে যে কত সহজে আমরা তোমাদের বর্ণনা করে দিতে পারি যে কোনো একটা বস্তুর ভেলোসিটি কত, কোনো একটা বস্তুর অ্যাক্সিলারেশন বা ত্বরণ কত, সেগুলো আমরা অতি সহজে এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের মাধ্যমে করে নিতে পারবো। ওটা ত্রিকোণমিতির কিছু সূত্র দরকার, সেই সূত্রটা হলে তখন তোমাদের সুবিধা হবে। তো সেটা তোমরা কিভাবে পড়বে না, সেটা তোমাদের অঙ্কের স্যারেরা করিয়ে দেবে, সেটা তোমরা তখন করতে পারবে। তো আপাতত সামনে পুজো, তো সবার পুজো ভালো কাটুক এই আশা করব।
সবাই ভালোভাবে কাটাও এবং আমরা এর পরের দিন যে চলন গতি সংক্রান্ত যে কিছুটা যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে গ্রাফের সাহায্যে কিভাবে হয় সেইটা আমরা জানার চেষ্টা করব। তোমাদের আবারও একটা কথা বলে দিই যে বেসিকটা বোঝার ভালো করে চেষ্টা করো। একটা খুব বড় একটা সমস্যা তুমি স্যারের কাছ থেকে সমাধান করে নিলে, দিয়ে মুখস্থ করে নিলে, সেটা খুব একটা বড় কথা নয়। তুমি বেসিকটা বুঝে নিজে ওই সমস্যাটা সমাধান করলে সেটা হচ্ছে বড়। বুঝতে পারলে আমি কি বললাম? তাহলে সবাই বিজ্ঞানটা ইন্টারেস্ট নিয়ে নিজের ভেতর থেকে পড়ার চেষ্টা করো, তাহলে ভালো লাগবে। আমরা সবাই, তোমরা আমাকে সাহায্য করবে, আমি তোমাদেরকে সাহায্য করব। এইভাবে একে অপরে জানা অজানা না জানা যে জিনিসগুলো সেগুলোকে শেয়ার করে আমরা এগিয়ে চলবো। তাহলে আজকের মতো এইটুকুই, ঠিক আছে? আবার পরের ক্লাস পরে জানিয়ে দেবো।